কাল বিকেল ৫টায় মানিক মিয়ায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, গুরুত্ব রক্ষার তাগিদ রাজনীতিকদের। আর কথামালা নয়, সরকারকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান তারেক রহমানের। জুলাই শহীদদের স্বজনদের কান্নায় আবেগঘন পরিবেশ। আরেকটি ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে, বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ। জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার না করার আহ্বান। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা চাইবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনে পঙ্গু আরেকজন। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চা হচ্ছে, চলছে দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি। পর্যবেক্ষণ টিআইবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কাল বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে জানানো হয়েছে, ৩৬ জুলাইয়ের অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়। দিনভর নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে আর্টসেলের গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। দিবসটি উপলক্ষে বাণীতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। জানান, জুলাই সনদে স্বাক্ষর করতে যে কোনো সময় প্রস্তুত বিএনপি। কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া, তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। এখন প্রশ্ন আসে, এখানে কি আছে? এখানে আছে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক পটভূমি 1971 সাল থেকে শুরু করে তারপরে 2024 পর্যন্ত জাতীয় জীবনে সংঘটিত বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনাবলী। জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলোর দাবি, জনতার প্রত্যাশার এক দলিল। শেখ হাসিনার পতনের ১ বছর পর ঘোষিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কয়েকটি দলের সাথে আলোচনা করলেও চূড়ান্ত ঘোষণায় কি থাকছে তা জানা যাবে প্রধান উপদেষ্টার ঘোষণার পর। তবে রাজনৈতিক দলগুলোর আশা, এতে জনমতের প্রতিফলন ঘটবে। আর ঘোষণাকে কাগুজে বাঘে পরিণত করা হবে না, সেজন্য একে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি তাদের। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর কেটে গেছে ১টি বছর। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন বিষয়ে সংস্কার শুরুর পাশাপাশি এই সরকার দেশে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই ঘোষণা। ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতির সামনে ঘোষণা করা হবে এই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র উপস্থাপন করবেন। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো বলছে, চূড়ান্ত ঘোষণাপত্রে কি থাকছে এ বিষয়ে এখনো কিছুই জানেন না তারা। জামায়াত বলছে, ঘোষণাপত্রের খসড়ায় সাদামাটাভাবে তুলে ধরা হয়েছে জুলাই বিপ্লবকে। ঘোষণাপত্রটা একেবারে সাদামাটা কিছু বক্তব্য এখানে এসেছে দেখলাম সরকারি খসড়ায়, যেটা আসলে এত বড় একটা বিপ্লব বা অভ্যুত্থানের ঘটনাবলীর যথাযথ রিফ্লেকশন এখানে হয়নি। যোদ্ধাদের স্বীকৃতি, তাদের যে আত্মত্যাগ, তাদের যে
স্যাক্রিফাইস, এই জায়গাটা যেন যথাযথ মর্যাদার জায়গাটা, সাংবিধানিক স্বীকৃতি থাকে জুলাই যোদ্ধা যারা ছিল। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালেও এনসিপি বলছে জুলাই ঘোষণাপত্রকে কাগুজে বাঘে পরিণত করতে দেবে না তারা। সংবিধানে অন্তর্ভুক্ত করার জোর দাবি তাদের। সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ প্রণয়ন করবে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। 1 বছর পর দেওয়া হলেও এই ঘোষণাপত্র জাতির ইতিহাসে এক অমূল্য সম্পদ হয়ে থাকবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথরেখা নির্দেশ করবে, এমনটাই আশা সবার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেশের মানুষ কথামালার রাজনীতি চায় না, প্রতিশ্রুতি চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল শত নির্যাতনের পরও রাজপথ ছাড়েনি। সুতরাং জনগণের সেই আস্থা ধরে রাখতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে পারলে নেতা, আস্থা ধরে রাখতে না পারলে নেতা নন বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের অনুষ্ঠান। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শহীদদের প্রতিদান দেয়া সম্ভব নয়। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতি সম্মান জানানো জরুরি। এই সাহসী মানুষগুলো জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছেন। বাংলাদেশ এই শহীদদের কাছে ঋণী। বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত নতুন কুড়ি ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তারেক রহমান। জনগণের ভোটে দায়িত্ব পেলে কর্মমুখী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুরুত্ব দেন ভাষা শেখার ওপর। কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা। প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকেই বেশি মনোযোগ দেওয়ার কথা জানান তারেক রহমান। এক্ষেত্রে নারীর কর্মসংস্থানের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। সতর্ক করেন দলের নেতা কর্মীদের। বিগত 1.5 দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের পতিত পলাতক ফ্যাসিবাদী সরকারের শত নির্যাতনে ও নিপীড়নেও যুবদল পিছিয়ে যায়নি, রাজপথ ছেড়ে যায়নি। তারা শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবদলের 78 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। জনগণ আপনাদের সঙ্গে ছিল, আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল। এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। তারেক রহমান জানান, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, সেজন্য বিএনপি এখন কর্মসূচি ঠিক করছে। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে যাতে দেশ গণতন্ত্রে ফিরে যেতে না পারে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আসতে দেয়া হবে না, প্রতিরোধ গড়া হবে, প্রয়োজনে আরও 17 বছর আন্দোলন করা হবে। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনদের কান্নায় এক নিদারুণ আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো মিলনায়তন জুড়ে। দেশে ফিরে আসার এই আকুতি সমর্থন জানায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে এই দেশটাকে হাতে তুলে নেন, নিয়ে আমাদেরকে বাঁচান, আমাদের শহীদ ফ্যামিলির পাশে দাঁড়ান, আপনি বাংলাদেশে চলে আসেন। সেই রেশ ধরে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন এক যুগ সন্ধিক্ষণে। আজকে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবা, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবা যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি কখনো তৈরি হতে পারবে না। মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা, আই হ্যাভ এ ড্রিম, তারেক রহমান হ্যাজ এ ড্রিম, ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। আলোচনায় বিএনপি নেতারা বলেন, মানুষ আন্দোলন করেছে ভোটের জন্য, সেই অধিকার আদায় করে ছাড়বেন তারা। কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না। আমরাও প্রতিরোধ করব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ মনে করে না। গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো শৈলের শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয় যুবদল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আরেকটি ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। স্ট্যাটাসে তথ্য উপদেষ্টা লিখেন, জুলাই আমাদের সবার। দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত না। এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে। ছাত্রদল ঢাকাসহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে, প্রতিরোধ স্পটগুলোতে লড়াই করেছে, তৃণমূলে লীগকে প্রতিরোধ করেছে। ছাত্রশক্তি কোঅর্ডিনেট করেছে মাঠে, সামনে থেকে সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেলে এবং আস্থা তৈরি করতে পেরেছে। ছাত্র অধিকার পরিষদের কর্মীরা সারা দেশে প্রতিরোধ গড়েছেন এবং আগের কোটা আন্দোলনের লড়াইয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফেসবুকে 2টি স্ট্যাটাস দেন মাহফুজ আলম। দুদিনের সফরে 23 আগস্ট ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এই সফরে ৭১-এর জন্য ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ দাবি সহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা হবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহায়তা চাওয়ার কথাও জানান তিনি। ভারতের পুশির নিয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার কোনো ধারণাই ছিল না। অধস্তনদের তিনি কৃতদাস ভাবতেন। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। উপদেষ্টাদের আশা, আসছে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট কেটে যাবে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসা সেবা না দিয়ে হাসপাতালে আটকে রাখার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ট্রাইব্যুনালের সাক্ষ্যে জানালেন আন্দোলনে পঙ্গু হওয়া এক শিক্ষার্থী। তিনি আদালতকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশনা দিয়েছিলেন। সাক্ষ্য দিয়েছেন পুলিশের গুলিতে চোখ হারানো এক নারী। 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের নৃশংসতার বর্ণনা দেন তিনি। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নির্বাচনের আগে বিচারের দাবি জানান সাক্ষীরা। সোমবার জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 6 আগস্ট পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চা থামেনি মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অভিযোগ করেন, আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রাখাদের নতুন রাজনৈতিক দলও কর্তৃত্ববাদী আচরণ করছে। নির্বাচনকালে মব সন্ত্রাস উদ্বেগ তৈরি করছে বলেও মন্তব্য তার। টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে ডক্টর ইফতেখারুজ্জামান এসব মন্তব্য করেন। সংস্কারের অনিশ্চয়তায় রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলেও শঙ্কা প্রকাশ করা হয়। তাইমুর রশিদের রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় 2024-এর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কেমন কাটল এক বছর? বিচার, সংস্কার ও নির্বাচন, মূলত এই 3টি কার্যক্রমকে বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যবেক্ষণে বলা হয়েছে, নতুন রাষ্ট্র নির্মাণের অভূতপূর্ব সুযোগ তৈরি হলেও সুশাসনের ঘাটতি রয়েছে। টিআইবি বলছে, আইনের ধারা লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা চলমান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, জাতীয় ঐকমত্য তৈরির প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ। আলোচনায় প্রধান রাজনৈতিক দল ও শক্তিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের নির্লিপ্ততা ও দায়িত্ব পালনে অনাগ্রহ, পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহিতার ঘাটতি, মপ করে দাবি আদায়ের প্রবণতা, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে অস্পষ্টতা ও তথ্য প্রকাশে ঘাটতি, ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা এবং সংস্কারের অনিশ্চয়তায় রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি রয়েছে। দলবাজি, দখলবাজির মতো রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসায় ক্ষোভ টিআইবির নির্বাহী পরিচালকের। বলেন, আত্মঘাতী পথে হাঁটছে এনসিপি। অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন তৈরি করা হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়। কর্তৃত্ববাদী সরকারে আমরা পতন চেয়েছি, পতন করতে পেরেছি, সাফল্য অর্জন করেছি, কিন্তু কর্তৃত্ববাদী চর্চাটার আমরা পতন চাই না। তার দৃষ্টান্ত হচ্ছে যে এই ধরনের আইনের সংস্কার করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা। নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। যেটা প্রতিষ্ঠিত রোল মডেল সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। যে এর থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে। মব সংস্কৃতির কারণে নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা তার। আমাদের এই অনৈক্য বলেই আমাদের অনিয়ম, দুর্নীতি, বিকাশমান দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বিভিন্ন ধরনের বাণিজ্য, যেটা আমি বলেছি গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে মামলা বাণিজ্য বলি, যাই বলি না কেন, এগুলোর চাপে যেন আমাদের এমন এক অবস্থা সৃষ্টি না হয় যে আবার কর্তৃত্ববাদের বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হয়। মব সন্ত্রাস তথাকথিত, এটাকে যেভাবে বলি না কেন, এটা অবশ্যই অগ্রহণযোগ্য। রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন তাদের মধ্যেও কিন্তু একই প্রবণতা। তার মধ্যে হচ্ছে যে আমরা একটা কিছু অর্জন করেছি, কাজে আমি এখন যাই সেটাই হবে, আমার যে ইন্ডক্ট্রিনেশন সেটার মাধ্যমে হবে, আমি যে পদ্ধতিতে আদায় করতে চাই সেভাবেই হবে। এই যে মানসিকতা, এইটির প্রভাব যদি নির্বাচনকে না অন্য যে কোনো পরিস্থিতিতে হতে পারে। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সাথে স্মরণ করে দেয় টিআইবি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার 1 নম্বর আসামি শিমুল বিল্লা চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মারাত্মক জখম হয়ে প্রাণে বেঁচে ফেরা রুমা আক্তার। তিনি বলেন, ক্ষমতাধর বলেই আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিজের নিরাপত্তাহীনতার কথাও জানান ভুক্তভোগী রুমা আক্তার। ইদ্রিস আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত।
গত ৩ জুলাই মা ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তার সংবাদ সম্মেলনে দাবি করেন, এ ঘটনা ঘটেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদদে। প্রধান আসামি হিসেবে বিল্লাল হোসেনের নাম দেয়া হলেও পুলিশ আসামির তালিকা থেকে তার নাম বাদ দেয় বলে অভিযোগ রুমা আক্তারের। প্রধান আসামি হিসেবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। এ সময় সেই হত্যাকাণ্ডের দুর্বিষহ স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়েন রুমা। তাকিয়ে দেখি আমার মাকে, নির্মমভাবে কুপাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এমন পাথরে কুপিয়ে আমি আমার বুকে ধরে চাপা দিয়ে ধরে চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। ঘটনার দিন জরুরি সেবা 999-এ ফোন দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। 99-এ ফোন দিয়ে যাচ্ছিলাম আমি আমার বোন রুনাকে, তাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। মানে প্রায় 3 ঘন্টা পর এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে। এমন নির্মম হত্যাকাণ্ড ঘটার পরেও কেউ তাদের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন রুমা। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলেও আগের চেয়ে উন্নত হয়েছে। চুরি হওয়া অবৈধ অস্ত্র সব উদ্ধার করা যায়নি জানিয়ে উপদেষ্টা বলেন, অভিযান চলমান রয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা জানান, সব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বেশি জোর দেওয়া হয়েছে মাদকের ব্যাপারে। মাদকের রুই কাতলারা ধরা পড়ছে না, পুঁটি ধরা পড়ছে। স্বাধীনতার 54 বছরে আইনশৃঙ্খলা সর্বোচ্চ পর্যায়ে যাওয়া যায়নি। অনেক বিষয় নিয়ে সংশয় থাকে, তবে সব অনুষ্ঠান ভালোভাবেই হয়েছে। সামনেও পরিস্থিতির অবনতি হবে না। এই বাহিনী দিয়ে ভালোভাবে নির্বাচন হবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল। 5 আগস্ট সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। শেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে। যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। যেহেতু হয় কি আপনার তো মানে অস্বীকার করতে উপায় নাই যে আমার পরিমাণ গেছে, আমরা তো সব উদ্ধার করতে পারি না। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এই বাহিনী দিয়েই তো নির্বাচন হবে আল্লাহ দিলে, এবং খুব ভালোভাবে হবে নির্বাচন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, সবার জন্য সুবিধাজনক স্থানে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। এই বছরের মধ্যেই নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাদেশ জারি হবে বলেও জানিয়েছে কমিশন। সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগরীর সরকারি 7 কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 40% ক্লাস হবে অনলাইনে, আর বাকি 60% ক্লাস হবে সশরীরে। এছাড়া এবারের ভর্তি কার্যক্রম বিদ্যমান নিয়মেই হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কলেজগুলোর বিদ্যমান উচ্চ মাধ্যমিক পর্যায়ে অক্ষুণ্ণ থাকবে। নতুন এই বিশ্ববিদ্যালয়ে এক একটি কলেজে 1 বা একাধিক স্কুল ভিত্তিক ক্লাস হবে। 7টি কলেজকে 4টি স্কুলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে স্কুল অফ সায়েন্সের জন্য 3টি কলেজ, স্কুল অফ আর্টস ও স্কুল অফ বিজনেসের জন্য 2টি এবং স্কুল অফ ল অ্যান্ড জাস্টিসের জন্য 2টি কলেজ ক্যাম্পাস নির্ধারণ করা হয়েছে। Humanities, School of Business Studies, School of Law and Justice.
এই 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে, যার প্রাতিষ্ঠানিক কাঠামো নিম্নরূপ। এই শিক্ষার্থীরা ভর্তি হওয়ার যে প্রক্রিয়া শুরু হওয়ার পরে যে সময়টুকু আমি নিশ্চিত এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ কিংবা বিশ্ববিদ্যালয়ের যে আইনি কাঠামো সেটা পূর্ণতা পাবে, কারণ এই বার্ডেনটা এখন আমাদের সবার জন্য একই রকম এবং শিক্ষার্থীদের জন্য তো বটেই, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এর চাইতে আমাদের অন্য কোনো বিকল্প আসলে ছিল না। ভর্তি কার্যক্রম, এই ভর্তি কার্যক্রমের সাথে এই বিশ্ববিদ্যালয় কাঠামোর সম্পর্ক, এটা হচ্ছে বিদ্যমান কাঠামোতে ভর্তি। এই কাঠামোটা ভিন্ন কাঠামো, যখন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে তখন এই কাঠামোর আওতাভুক্ত হয়ে যাবে, কিন্তু আপাতত যেহেতু স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে, আমাকে বিদ্যমান কাঠামোতে রেখেই তার শিক্ষা কার্যক্রমটা শেষ করতে হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতিকে কেউ কেউ নেতিবাচকভাবে মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা করেন, বাস্তব চিত্র তা নয়। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। রাজধানীতে জাতীয় রাজস্ব ভবন 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে এক সেমিনারে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না, শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখার কথা বলেন অর্থ উপদেষ্টা। গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এতে ভুল সংশোধন করা যাবে না। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, রাজস্ব নিয়ে আইনের খুব বেশি বাকি নেই, তবে কেবল আইন দিয়ে রাজস্ব আয় বৃদ্ধি করা যাবে না, প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। কর ফাঁকি ও অনিয়ম দূর করা না গেলে কখনোই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে আর অ্যাটিটিউডটা লাগে। যদি দেখতে না চাই দেখতে পাবো না। মানে রবীন্দ্রের কথা আছে না, নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। সংবাদ শেষ করবো ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। কাল বিকেল 5টায় মানিক মিয়ায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা, স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, গুরুত্ব রক্ষার তাগিদ রাজনীতিকদের। আর কথামালা নয়, সরকারকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান তারেক রহমানের, জুলাই শহীদদের স্বজনদের কান্নায় আবেগঘন পরিবেশ। আরেকটি 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ, জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার না করার আহ্বান। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাইবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনে পঙ্গু আরেকজন। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চা হচ্ছে, চলছে দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, পর্যবেক্ষণ টিআইবি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।